নমস্কার, রেট্রো ক্লাসিক স্টেশনে আপনাকে স্বাগত। আজ আপনার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের বদনাম। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 7ই মে 1861 সালে, মৃত্যু 7ই অগস্ট 1941 সালে। ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি এশীয়দের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। আজকের গল্পটি আমরা সংগ্রহ করেছি গল্পগুচ্ছ থেকে। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি সৌম্যদীপ। বিভিন্ন চরিত্রে শুভ্রকমল, রাজদীপ ও মৌমিতা। শুনতে থাকুন আমাদের আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের বদনাম। সাইকেলের আওয়াজ। সদর দরজার কাছে লাফ দিয়ে নেমে পড়লেন ইন্সপেক্টর বিজয়বাবু। গায়ে ছাটা কুর্তা, কোমরে কোমর বন্ধ, হাফ প্যান্ট পরা, চলনে কেজো লোকের দাপট। দরজার কড়া নাড়া দিতেই গিন্নি এসে খুলে দিলেন। ইন্সপেক্টর ঘরে ঢুকতে না ঢুকতেই ঝংকার দিয়ে উঠলেন, এমন করে তো আর পারি নে, রাত্রির পর রাত্রির খাবার আগলে রাখি। তুমি কত চোর ডাকাত ধরলে, সাধু সজ্জন বাদ গেল না। আর ওই একটা লোক অনিল মিত্তিরের পিছন পিছন তাড়া করে বেড়াচ্ছে। সে থেকে থেকে তোমার সামনে এসে নাকের ওপর বুড়ো আঙুল নড়া দিয়ে কোথায় যে দৌড় মারে তার ঠিকানা নেই। দেশ শুদ্ধ লোক তোমার এই দশা দেখে হেসেই খুন, এ যেন সার্কাসের খেলা হচ্ছে। ইন্সপেক্টর বললেন, আমার ওপরও নেক নজর আছে, কি ভাগ্যিস। ও বেলে খালাস আসামি বটে, তবে পুলিশের কাছে না রিপোর্ট করে কোথাও যাওয়ার কোনো হুকুম নেই। তাই তো সেদিন আমাকেও চিঠিতে জানিয়ে গেল যে, ইন্সপেক্টর বাবু ভয় পাবেন না, সভার কাজ ছেড়েই আমি ফিরে আসছি। তা কোথায় তার সে সভা, তার কোনো সন্ধান নেই। এই পুলিশ যেন ভেলকি খেলছে। স্ত্রী সৌদামিনী বললে, শোনো তবে আজ রাত্রিরের খবর দিই, শুনলে তোমার তাক লেগে যাবে। লোকটার কি আস্পর্দা, হ্যাঁ, কি বুকের পাটা। রাত্রির তখন 2টো হবে, আমি তোমার খাবার আগলে বসে আছি, একটু ঝিমুনি এসেছে। হঠাৎ চমকে দেখি সেই তোমাদের অনিল ডাকাত। আমাকে প্রণাম করে বললে, দিদি আজ ভাইফোঁটার দিন, মনে আছে? ফোঁটা নিতে এসেছি। আমার আপন দিদি এখন চট্টগ্রামে কিসব চক্রান্ত করছে, কিন্তু ফোঁটা আমি চাই, ছাড়বো না। এই বসলুম। সত্যি কথা তোমাকে বলবো, আমার মনের মধ্যে উছলে উঠল স্নেহ। মনে হলো এক রাত্রিরের জন্য আমি যেন আমার ভাইকেই পেয়েছি। সে বললে, দিদি আজ 3 দিন কোনো মতে আটপেটা খেয়ে বনে জঙ্গলে ঘুরছি। আজ তোমার হাতের ফোঁটা নিয়ে তোমার হাতের অন্ন খেয়ে তারপর আমি উদাও হব। তারপর তোমার জন্য যে ভাত বাড়া ছিল তাই আমি ওকে আদর করে খাওয়ালুম। বললুম, এই বেলা তুমি পালাও, তার আসবার সময় হয়েছে। লোকটা বললে, কোনো ভয় নেই, তিনি আমারই সন্ধানে চিতল বেড়ে গেছেন, ফিরতে অন্তত 3টে বাজবে। আমি রোয়ে বসে তোমার পায়ের ধুলো নিয়ে যেতে পারবো। বলে তোমারই জন্য সাজা পান টপ করে মুখে তুলে নিলে। তারপর বললে কি না, ইন্সপেক্টর বাবু হাবানা চুরুট খেয়ে থাকেন, তারই একটা আমাকে দাও, আমি খেতে খেতে যাব যেখানে আমার দলের সব লোক আছে, তারা আজ সভা করবে। তোমার ওই ডাকাত নির্ভয় সেই জায়গাটার নাম আমাকে বলে দিলে। ইন্সপেক্টর বাবু বললেন, জায়গাটার নামটা কি শুনতে পারি একবার? সদু বললে, তুমি এমন প্রশ্ন আমাকে জিজ্ঞেস করলে, এর থেকেই প্রমাণ হয় যে তোমার ডাকাত আমাকে ঠিকই চিনেছিল, কিন্তু তুমি আজও আমাকে চেনোনি। যাই হোক, আমি তাকে তোমার বহু শখের একটা হাবানা চুরুট দিয়েছি। সে জ্বালিয়ে দিব্যি সুস্থ মনে পায়ের ধুলো নিয়ে চুরুট ফুঁকতে ফুঁকতে চলে গেল। বিজয় বসেছিলেন, লাফ দিয়ে উঠে বললেন, এই বলো, কোন দিকে গেল? কোথায় তাদের সভা হচ্ছে বলো। সদু উঠে ঘাড় বেঁকিয়ে বলল, কি এমন কথা তোমার মুখ দিয়ে বের হলো? হ্যাঁ, আমি তোমার স্ত্রী হয়েছি, তাই বলে কি পুলিশের চোরের কাজ করব? তোমার ঘরে এসে আমি যদি ধর্ম খুঁয়ে বসি, তবে তুমি বা আমাকে বিশ্বাস করবে কি করে? ইন্সপেক্টর তার স্ত্রীকে ভালো করেই চিনতেন, খুব শক্ত মেয়ে, এর জিদ কিছুতেই নরম হবে না। হতাশ হয়ে বসে তিনি নিঃশ্বাস ফেলে বললেন,
হায় রে হায় হায় হায়, এইরকম একটা সুযোগ কেটে গেল। ইস! বসে বসে তার নবাবী ছাদের গোঁফ জোড়াটাতে তা দিতে লাগলেন, আর থেকে থেকে ফুঁসে উঠলেন অধৈর্যে। তার জন্য তৈরি দ্বিতীয় দফার খিচুড়ি তার মুখে রুচল না। এই গেল গল্পের প্রথম পালা। সদু স্বামীকে বললে, কি গো, তুমি যে নৃত্য জুড়ে দিয়েছো, আজ তোমার দেখছি মাটিতে পাই পড়ছে না। ডিস্ট্রিক্ট পুলিশের সুপারিনটেন্ডেন্ট নাগাল পেয়েছো নাকি? বাবা, পেয়েছি বই কি। কি রকম শুনি? আরে আমাদের যে চর, আরে নিতাই চক্রবর্তী, সে তো ওদের ওখানে চরগিরি করে। তো তার কাছেই শোনা গেল আজকে ওই মোচকাঠির জঙ্গলে ওদের একটা নাকি মস্ত সভা হবে। সেটাকে ঘেরাও করা বন্দোবস্ত করা হচ্ছে। ভারী জঙ্গল। আমরা আগে থাকতে লুকিয়ে সার্ভেয়ার পাঠিয়ে তন্ন তন্ন করে সার্ভে করে নিয়েছি। কোথায় আর লুকিয়ে পালাবে, কোনো ফাঁক থাকবে না। তোমাদের বুদ্ধির ফাঁকের মধ্যে বড় বড় ফুটোই থাকবে। অনেকবার তো লোক হাসিয়েছো, আর কেন বাপু, এবারে ক্ষান্ত দাও। সে কি কথা শুধু, এমন সুযোগ আর পাবো নাকি? আমি তোমাকে বলছি, আমার কথা শোনো। ওসব মোচকাটির জঙ্গল টঙ্গল ওসব বাজে কথা। সে তোমাদেরই ঘরের আনাচে কানাচে ঘুরছে, তোমাদের মুখের ওপরে তুড়ি মেরে দেবে দৌড়। হ্যাঁ, এ আমি তোমাকে বলে দিলুম। তা তুমি যদি লুকিয়ে ওদের ঘরে খবর দাও, তাহলে তো সবই সম্ভব। দেখো, অমন চালাকি করো না। বোকামি করতে হয় পেট ভরে করো, অনেকবার তো করেছো, কিন্তু নিজের ঘরের বউকে নিয়ে। কথাটা চাপা পড়ল চোখের ওপর আঁচল চাপার মতো। শুধু আমি দেখছি যে এই একটা বিষয় তোমার ঠাট্টাটুকুও সয় না। তা সত্যি, পুলিশের ঠাট্টাতেও যে গায়ে দাঁত বসে। এখন কিছু খেয়ে নেবে কিনা বলো? তা নেব, সময় আছে। সব একেবারে পাকাপাকি ঠিকঠাক হয়ে গেছে। দেখো, আমি সত্যি কথাই বলবো। তোমরা যা কানাকানি করো, তা যদি আমি জানতে পারতুম, তাহলে ওদের কাছেই সব ফাঁস করে দেওয়াই কর্তব্য বলে মনে করতুম। সর্বনাশ! কিছু শুনেছো নাকি তুমি? তোমাদের সংসারে চোখ কান খুলে রাখতেই হয়, কিছু কানে যায় বই কি। কানে যায়? তারপর? আর তারপরেই চণ্ডীদাস বলেছেন, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিয়া দিল প্রাণ। তোমার এই ঠাট্টাতেই তুমি জিতে যাও। কোনটা যে তোমার আসল কথা ধরা যায় না। তা বুঝবার বুদ্ধি যদি থাকতো, তবে এই পুলিশ ইন্সপেক্টরের কাজ তুমি আর করতে না। এর চেয়ে বড় কাজেই সরকার বাহাদুর তোমাকে লাগিয়ে দিতেন বিশ্বহিতৈষীর পদে, বক্তৃতা দিতে দিতে দেশে বিদেশে জাল ফেলতে। সর্বনাশ! তাহলে যে মেয়েটার গুজব শোনা যাচ্ছে, সে আমারই আপন ঘরের ভেতরকার। ওই দেখো, কুকুরটা চেঁচিয়ে মরছে। যাই, তাকে খাইয়ে ঠান্ডা করে আসি। ইন্সপেক্টর বাবু মহা খাপ্পা হয়ে বললেন, আমি 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 এখনই গিয়ে লাগাবো ওই কুকুরটাকে আমার পিস্তলের একটা গুলি। সদু তার স্বামীর কাপড় ধরে টেনে বললে, না, কখনো তুমি যেতে পারবে না। কেন? তুমি সামনে গিয়ে দাঁড়ালেই একেবারে টুটি ক্যাক করে চেপে ধরবে। ও বড় বদমাইশ কুকুর, ও কেবল আমাকেই চেনে। একটা খবর পেয়েছি শুধু, ওই লোকটা, মানে ওই অনিল, ওই লোকটা হরবোলা। ও সমস্ত জীবজন্তু নকল করতে পারে। রোজ রাত্রিবেলা 2টোর সময় ওই যে তোমার নাম ধরে ডাক দিচ্ছে না, তাই বা বলি কি করে? সদু একেবারে জ্বলে উঠে বলল, হ্যাঁ, শেষকালে আমাকে সন্দেহ? হ্যাঁ, এই রইল তোমার ঘর কন্যা পড়ে, আমি চললুম আমার ভগ্নিপতির বাড়িতে। এই বলে সে উঠে পড়ল। আহা, আরে যাও কোথায়? ভালো মুশকিল দেখছি। নিজের ঘরের স্ত্রীর সঙ্গে ঠাট্টা করবো না, আমি ঠাট্টার জন্য পরের ঘরের মেয়ে কোথায় খুঁজে পাই এখন? আর পেলেই বা শান্তি রক্ষা হবে কি করে? বলে ওকে জোর করে ধরে বসালেন। সদু কেবলই চোখ মুছতে লাগলো। আহা, কি হয়েছে? কাঁদছো কেন? সামান্য একটুখানি ঠাট্টা নিয়ে। না, তোমার এই ঠাট্টা আমার সইবে না, আমি বলে রাখছি। আচ্ছা, ঠিক আছে, ব্যাস রইল। এখন তুমি আরামে নিশ্চিন্তে তোমার ওই কুকুরকে খাইয়ে এসো। ও আবার কাটলেট না হলে খায় না, পুডিং না হলে তার আবার পেট ভরে না। সামান্য কুকুর নিয়ে তোমার এত বাড়াবাড়ি কেন, আমি কিছুই বুঝতে পারি না। সদু বললে, তোমরা পুরুষ মানুষেরা বুঝবে না। পুত্রহীনা মেয়ের বুকে যে স্নেহ জমে থাকে, সে যে কোনো একটা প্রাণীকে পেলেই তার বুকের কাছে টেনে নেয়। ওকে একদিন না দেখলে আমার মনে কেবলই ভয় হতে থাকে, কে ওকে কোন দিক থেকে ধরে নিয়ে গেল। তাই তো আমি ওকে এত যত্নে ঢেকে ঢুকে রাখি। কিন্তু আমি বলে দিচ্ছি শুধু, কোনো জানোয়ার কিন্তু এত আদরে বেশি দিন বাঁচতে পারে না।
তা যত দিন বাঁচে ভালো করেই বাঁচুক। বিজয়বাবু বিশ্রাম করতে লাগলেন। ইতিমধ্যে পুলিশের দলবল জুটল। চলল সবাই আলাদা আলাদা রাস্তায় মোচকাটির দিকে। বহু দূরের পথ, প্রায় রাত পুইয়ে গেল যেতে আসতে। পরদিন বেলা 7টার সময় মুখ শুকিয়ে ইন্সপেক্টর বাড়িতে এসে কেদারাটার ওপরে ধপাস করে বসে পড়লেন। বললেন, শুধু বড় ফাঁকি দিয়েছে। তোমার কথাই সত্যি। পুলিশের লোক ঘেরাও করলে বন, সে বনে জনমানব নেই। হই হই লাগিয়ে দিলে, চিৎকার করে বলতে লাগলে, কোথায় আছো বেরো, নইলে আমরা গুলি চালাবো। অনেকগুলো ফাঁকা গুলিও চলল, কিন্তু কোনো সাড়া নেই। পুলিশের লোক খুব সাবধানে বনের মধ্যে ঢুকে তন্ন তন্ন করে তল্লাশ করলো। তখন ভোর হয়ে এসেছে। রব উঠল, ধর সেই নিতাইকে, ওই ধর বদমাসটাকে। নিতাইয়ের আর টিকিট দেখা যায় না। একখানা চিঠি পাওয়া গেল, কেবল এই কথাটুকু লেখা, আসামি নিরাপদ, দিদিকে আমার প্রণাম জানাবেন, অনিল। দেখো দেখি কি কাণ্ড, এর মধ্যে আবার তোমার নাম জড়ানো কেন? শেষকালে শেষকালে আবার কি? পুলিশের ঘরের গিন্নি কি আসামির ঘরের দিদি হতেই পারে না? সংসারের সব সম্বন্ধে কি সরকারের খামের ছাপ মারা? আমি আর কিছু বলবো না, এখন তুমি শো, একটু ঘুমাও। ঘুম ভাঙল তখন বেলা দুপুর। স্নান করে মধ্যাহ্ন ভোজনের পর বিজয় বসে বসে পান চিবোতে চিবোতে বললেন, সরু, লোকটা চালাকির কথা কি বলবো তোমায়? ওই দলবল নিয়ে চারিদিকে প্রোপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে। ওরা ভোর রাত্রিরে কুম্ভযোগ করে শূন্যে আসন করে, এটা নাকি আবার অনেকে স্বচক্ষে ডেকেছে। গ্রামের লোকজনের বিশ্বাস জন্মিয়ে দিয়েছে ওনাকে একজন সিদ্ধ পুরুষ, বাবা ভোলানাথের চিহ্নিত। ওর গায়ে হাত দেবে হিন্দু ঘরে এমন লোকই নেই। তারা আপন ঘরের দেওয়ারের জন্য খাবার দেয় রীতিমতো নৈবেদ্য, আর সকালবেলা উঠে দেখে তার কোনো চিহ্নই নেই। হিন্দু পাহাড়াওয়ালা তো ও ধারে কাছেই ঘেঁচতে চায় না। একজন দারোগা সাহস করে হিজলাকান্দি দাঙ্গার পর ওকে গ্রেপ্তার করেছিল। হপ্তাও খানেকের মধ্যে নাকি তার স্ত্রী বসন্তে মারা গেছে। এরপর আর প্রমাণের কোনো অভাব রইল না। সেই জন্যই এবার মোচকাঠিতে ওর কোনো সাড়াই পাওয়া গেল না। পাহারাওয়ালাই ঠিক করলো ও নাকি যখন খুশি নিজেকে লোপ করে দিতে পারে। ও তার আবার একটা সাক্ষী রেখে গেছে। একটা জলা জায়গায় পায়ের দাগ দেখা গেল, অন্তত 2 হাত অন্তর একটা করে পদক্ষেপ, 1.5 হাত লম্বা। হিন্দু পাহারাওয়ালা সেই পায়ের দাগের ওপর ভক্তি ভরে লুটিয়ে পড়ে আর কি। এই লোককে সম্পূর্ণ মন্দির ধরপাকড় করাটাই শক্ত হয়ে উঠেছে। ভাবছি এবার একটা মুসলমান পাহারাওয়ালা আনবো, কিন্তু দেশের হাওয়ার গুণে মুসলমানকে যদি ছোঁয়াচ লাগে তবে আরও সর্বনাশ হবে। এই খবরের কাগজওয়ালারা মোচকাঠিতে সংবাদদাতা পাঠাতে শুরু করলে। কোন পলাতকের 1 লম্বা পা প্রায় নিয়ে অনেকক্ষণ আলোচনাও হয়ে গেল। এখন এই লোককে কি করা যায়? এই কিছুদিন হলো বেলে খালাস পেয়েছে, এই সুযোগে দেশে হাওয়া যেন একদম গাঁজার ধোঁয়া লাগিয়ে দিলে। এদিকে পেছন পেছন প্রোপাগান্ডা চলছেই। নানা রকমের ছায়া নানা জায়গায় দেখা যায়। এক জায়গায় মহাদেবের এক গাছে চুল পাওয়া গেছে বলে আমার ভক্ত কনস্টেবল অত্যন্ত গডগড হয়ে উঠেছে। সেটা যে সনের দড়ি, সে কথা বিচার করার সাহসই করো না। কদিনের মধ্যেই চারিদিকে একেবারে গুজবে ঝড় উঠে গেল। মোচকাঠিতে ওই পায়ের চিহ্নের ওপর মন্দির বানাবে বলে একজন ধরি মারোয়ারি 30,000 টাকা দিয়ে বসেছে। আরেকজন ভক্ত পাওয়া গেছে, সে আবার নাকি কোনো এক ডিস্ট্রিক্ট জজ ছিল। তার কাছে বসে অনিল ডাকাত শিব সংগীতা ব্যাখ্যা শুরু করে দিলে। লোকটার পড়াশোনা আছে। এমনি করে ভক্তি ছড়িয়ে যেতে লাগলো। এবারকার বেলের মেয়াদটা শেষ হয়ে গেলে ওর নামে সাক্ষী জোগাড় করাটাই অসম্ভব হয়ে পড়বে। এই অনিল ডাকাতটাকে নিয়ে এই এক মহা সমস্যা বাড়লো দেখছি। শুধু তুমি জানো বোধ হয় ওইদিকে আরেকটা সংকট বেঁধেছে। আমার মামাতো ভাই ওই গিরিশ, ওই যে হাতি বাঁধা পরগনায় পুলিশের দারোগাগিরি করে, কর্তব্যের খাতিরে একজন কুলীন ব্রাহ্মণের ছেলের হাতে হাত করা লাগিয়েছিল। সেই অবধি গ্রামের লোকে তাকে জাতে ঠেলবার মন্ত্রণা করছে। ওদিকে তার মেয়ের বিয়ের বয়স পেরিয়ে যায় বলে যে পাত্তরই জোটে তাকে ভাঙিয়ে দেয় গ্রামের লোকজনরা। পাত্তর যদি জোটে তাহলে পুরুষ জোটে না,
দূর গ্রাম থেকে পুরুটের সন্ধান পেল, কিন্তু হঠাৎ দেখা গেল সে নাকি কখন দিয়েছে দৌড়। হুম হুম এইবারে একটা কিনারা পাওয়া গেছে। বৃন্দাবন থেকে এক বাবাজি এসেছে হঠাৎ আমাদের এই কনস্টেবলের বাড়িতে আড্ডা দিতে। সদ্য ব্রাহ্মণ খাইয়ে দাইয়ে আমরা সবাই তাকে মিলে খুশি করাচ্ছি। তাকে রাজি করানো গেছে। এখন গ্রামের লোকের হাত থেকে তাকে বাঁচিয়ে রাখতে হবে। সরু সরু, তুমি আমাকে এই কাজে একটুখানি সাহায্য করো। ওমা, করবো না তো কি, ও তো আমার কর্তব্য। আহা, তোমাদের গিরিশের মেয়ে, আমাদের মিনু, সে তো কোনো অপরাধ করেনি, তার বিয়ে তো হওয়াই চাই। আনো তোমার বৃন্দাবনবাসীকে, আমি জানি ওসব স্বামীজিদের কি করে আদর যত্ন করতে হয়। এলেন বৃন্দাবনবাসী। বুকে লুটিয়ে পড়ছে সাদা শাড়ি, নারদ মুনির মতো। শুধু ভক্তিতে গদগদ হয়ে পায়ের কাছে লুটিয়ে পড়ল। পাড়ার লোক তার প্রণামের ঘটা দেখে হেসে বাঁচে না, শুধু হেসে বলল, দরকার পড়লেই ভক্তি উতলে ওঠে। বাবা ঠাকুরেরা পায়ের ধুলো নিয়ে গলে যান। মিনুর বিয়ে না হওয়া পর্যন্ত আমার এই ভক্তিটাকেই টিকিয়ে রাখতে হবে। ঘন ঘন শাঁখ বেজে উঠল। উলুর সঙ্গে বর আসার শব্দ এলো চারদিক থেকে। কোনেকে একটি চেলি জড়ানো পুঁটুলির মতো করে এওর দল নিয়ে এলো ছাদনা তলায়। নির্বিঘ্নে কাজ সমাধা হলো। বর কোণে বাবাজিকে প্রণাম করে অন্দরে যাবার জন্য উঠে দাঁড়ালো। তখন বাবাজি আশীর্বাদ শেষ করে বিজয়বাবুকে আর সভার সবাইকে বললেন, মশাই, আমার খবরটা এবারে দিয়ে যাই। পুরুতের কাজ আমার পেশা নয়। আমার যা পেশা সে আপনার সমস্ত দারোগা কনস্টেবলদের খুব ভালো করেই জানা আছে। এখন আপনাদের পুরুতের দক্ষিণা দেবার সময় এসেছে, আর সে পর্যন্ত আমার সবুর সইবে না। অতএব আপনারা বিদায় করবার আগে আমি বিদায় নিলাম। এই বলে সন্ন্যাসী সকলের সামনে দাড়ি গোঁফ টেনে 3 লাফে চণ্ডীমণ্ডপের পাঁচিল ডিঙিয়ে উধাও। সভার সকলে হাঁ করে চেয়ে রইল। বিজয়বাবুর মুখেও কথা নেই। বিয়ের ভোজ শেষ হয়ে গেছে। পাড়াপড়শি গেছে যে যার ঘরে। বরবধূ বাসর ঘরে বিশ্রাম নিচ্ছে। সদু স্বামীকে বললে, তুমি ভাবছো কি, যেমন করে হোক কাজ তো উদ্ধার হয়ে গেছে। সন্ন্যাসী উদাও হয়ে গিয়ে তোমাদেরই তো কাজ হালকা করে দিয়ে গেল। এখন বাসি বিয়ের আয়োজন করতে হবে। চোর ডাকাতের পিছনে সময় নষ্ট করো না। কিন্তু সেই মেয়েটার কোনো খোঁজ পেলে কি? দুঃখের কথা আর কি বলি বলো। এখন ওই একটা মেয়ের জায়গায় রোজ আমার থানার সামনে 25খানা মেয়ে আমদানি হচ্ছে চাল কলা নৈবেদ্য নিয়ে। এখন কোনটি যে কে খোঁজা খুব শক্ত হয়ে উঠেছে। সে কি, তোমার দরজায় এত মেয়ের আমদানি তো ভালো নয়। ওখানে তুমি কি বাবাজি সেজে বসছো নাকি? আহা, না না রে বাবা, লোকটা চালাকির কথা শোনো একবার, অবাক হয়ে যাবে। একদিন হঠাৎ কিষেনলাল এসে খবর দিল অফিসের সামনের রাস্তায় নাকি একটা পাথর বেরিয়েছে। তার গায়ে পাড়ার মেয়েরা এসে সিঁদুর লাগাচ্ছে, চন্দন মাখাচ্ছে। কেউ চাইছে তার সন্তান, কেউ চাইছে স্বামী ভাগ্য, কেউ আবার আমারই সর্বনাশ। এই ভিড় পরিষ্কার করতে গেলে খবরের কাগজ হাউমাউ করে উঠবে এইবার হিন্দু ধর্ম নাকি গেল গেল। আমার হিন্দু পাহারাওয়ালাও তাকে নাকি 5 প্রণামী দেয়। ব্যবসা খুব জমে উঠল। টাকা পয়সা কে আদায় করছে সবশেষে সেটার দিকে চোখ পড়ল। একদিন দেখা গেল না আছে পাথর, না আছে টাকার থালা। আর সেই যে ওই পাগলা গোছের লোকটা, সেও তার সাজ বদল করে কোথায় যে গা ঢাকা দিল সে সম্বন্ধে নানা রকমের অদ্ভুত গুজব শোনা যেতে লাগলো। মুশকিলটা হলো এই, ওই যে হিন্দু ধর্মের পাহারাওয়ালারা ওরা খালি খালি হাঙ্গা স্ট্রাইকের ভয় দেখাতে থাকে। এই নিয়ে যদি এখন শান্তিভঙ্গ হয় তাহলে সকলের কাছে জবাবদিহি করতে করতে আমার প্রাণটাই বেরিয়ে যাবে। এখন আমি সামলাই কি করে? আর এক উৎপাত ঘটেছে। একদিন ছেদিলাল এসে পড়লো পুলিশের দরজার সামনে দড়াম করে, হাউমাউ করে বলল ভোলানাথের একশিংওয়ালা ভিঙ্গি বাবা নাকি ষাঁড়ের মতো গজরাতে গজরাতে তাকে তাড়া করছে। সে তো কাজ ছেড়েই চলে গেছে সন্ন্যাসী হয়ে, গাছতলায় বসে বসে গাঁজায় দম দিচ্ছে। এখন আমার লোক পাওয়াই শক্ত হয়েছে। আর ওর সঙ্গে আমরা পেরে উঠি না, কেননা মেয়েরা অসহায়, ও তাদেরকে বশ করে নিয়েছে। সদু হেসে বললে, ওর গল্প যতই শুনি আমারই তো মন টলমল করে ওঠে। দেখো বাপু, আবার সর্বনাশ করো না যেন। না, তোমার ভয় নেই, আমার এত সৌভাগ্য নয়। মেয়েদের চাতুরি দিয়ে ঘরকন্যা চালাতে হয়। সেটা দেশের সেবায় লাগালে ওই স্ত্রী বুদ্ধি 16 আনা কাজে লাগতে পারে। পুরুষেরা বোকা, তারা আমাদের বলে সরলা, অখলা। এই সব নামের আড়ালেই আমরা সাধ্যিপনা করে থাকি,
আর ওই খোকার বাবারা মুগ্ধ হয়ে দেখে যায়। আমরা সরলা অখলা ওই কুকুরের গলার শিকলের মতো এই খ্যাতি আমরা গলায় পড়ে থাকি, আর তোমরা আমাদের পিছন পিছন টেনে নিয়ে বেড়াও। তার চেয়ে সত্যি কথা বলো না কেন? সুযোগ পেলে তোমরাও যেমন ঠকাতে জানো, সুযোগ পেলে আমরাও ঠকাতে জানি। আমরা এত বোকা নই যে শুধু ঠকবই আর ঠকাবো না। বুড়িগুলো বলে সদু বড় লক্ষ্মী, অর্থাৎ রাতে বাড়তে ঘর নিকোতে সদুর কোনো ক্লান্তি নেই। এইটুকু বেড়ার মধ্যে আমাদের সুনাম। দেশের লোক না খেতে পেয়ে মরে যাচ্ছে, আর যারা মানুষের মতো মানুষ তাদের হাতে হাতকড়ি পড়ছে। আমরা রেধে বেড়ে বাসন মেজে করছি সতীসাধ্যিগিরি। আমরা অলক্ষী হয়ে যদি কাজের মতো কাজ কিছু করতে পারি তাহলেই আমাদের রক্ষা, এই আমি তোমাকে বলে রাখলুম। আমাদের ছদ্মবেশ ঘুচিয়ে দেখো, দেখবে হয়তো কোথাও কিছু কলঙ্কের চিহ্ন, কিন্তু তার সঙ্গে সঙ্গেই আছে জ্বলন্ত আগুনের দাগা। নিছক আরামের খেলার দাগ নয়, মেরেছি কিন্তু মরেছি তার অনেক আগে। সংসারে মেয়েরা দুঃখের কারবার করতেই এসেছে। সেই দুঃখ কেবল আমি ঘরকন্যার কাজে ফুঁকে দিতে পারবো না। আমি চাই সেই দুঃখের আগুন জ্বালিয়ে দেবে দেশের যত জমানো আস্তাকুর। লোকে বলবে না সতী, লোকে বলবে না সাধ্বী, বলবে দরজাল মেয়ে। এই কলঙ্কের তিলক আঁকা ছাপ তোমার সদুর কপালেও পড়বে। আর তুমি যদি মানুষের মতো মানুষ হও তবে তার গুমর তুমি বুঝতে পারবে। তোমার মুখে এরকম কথা আমি ঢের শুনেছি, তারপরেও দেখেছি সংসার যেমন চলার ঠিক তেমনই চলছে। মাঝে মাঝে মনটা খোলসা করা দরকার, তাই শুনি আর হাওয়ানা চুরুটটা নি। যাই হোক না কেন, আমি জানি আমি যাই করি শেষ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা করবেই। আর সেই ক্ষমাই যথার্থ পুরুষ মানুষের লক্ষণ, যেন শ্রীকৃষ্ণের বুকে ভৃগুর পায়ে চিহ্ন। তোমার সেই ক্ষমার কাছেই তো আমি হার মেনে আছি। মিথ্যে স্তব করব না। পুলিশের কাছে তোমার খবরদারি শেষ নেই, কিন্তু আমাকে তুমি চোখ বুঝে বিশ্বাস করে এসেছো, যদিও সবসময় সেই বিশ্বাসের যোগ্যতা আমার ছিল না। আমি এই জন্যই তোমাকে ভক্তি করি। আমার ভক্তি শাস্ত্রমতে গড়া নয়। শুধু আর কেন, পেট ভরে যা বলবার সে তো বলেই গেলে। এখন যাও, তোমার ওই কুকুরটাকে খাইয়ে এসো, বড্ড চেঁচাচ্ছে, ও আমাকে ঘুমোতে দেবে না। আমি ভাবছি আমাকে এবার একটুখানি ছুটির দরখাস্ত দিতে হবে। শুধু হেসে বললে, তুমি ইন্সপেক্টরি ছেড়ে দিয়ে গাছতলায় বাবাজি সেজে বসো, তোমার আয় বেড়ে যাবে, আমিও আর কিছু বকরা পাবো। সবটাতে তুমি কেমন একটু নিশ্চিন্ত থাকো, এ আমার ভালো লাগে না। ও আমার স্বভাব। তোমার খুনি ডাকাতদের জন্য আমি চিন্তা করতে পারবো না। একা তোমার চিন্তাতেই আমার দিন চলে গেল। সমস্ত দেশের লোকের হাসিতে যোগ না দিয়ে আমি করবই বা কি? তোমার এই পুলিশের থানায় স্বদেশীদের নিয়ে অনেক চোখের জল বয়ে গেছে। এতদিনে লোকের একটু হেসে বাঁচছে। এই জন্যই অনিল বাবুকে সবাই 2 হাত তুলে আশীর্বাদ করছে, তুমি ছাড়া। আমি দুশ্চিন্তার ভান করব কি করে বলো দেখি? তাই দেখো শুধু, এবারে আমি তোমার শরণাপন্ন। কবে তুমি আমার শরণাপন্ন নও শুনি? এই জন্যই তো তোমাকে সবাই স্ত্রৈণ বলে। 2 জাতের স্ত্রৈণ আছে। একদল পুরুষ স্ত্রীর জোরের কাছে হার না মেনে থাকতেই পারে না, তারা হলো কাপুরুষ। আর একদল আছে তারা সত্যিকারের পুরুষ, তাই স্ত্রীর কাছে অসংশয় হার মেনেই নেয়। তারা অবিশ্বাস করতে জানেই না, কেননা তারা বড়। এই দেখো না আমার কত বড় সুবিধে, তোমাকে যখন খুশি যেমন খুশি ঠকাতে পারি, আর তুমিও চোখ বুজে সব মেনে নাও। আর শুধু কি স্পষ্ট তোমার কথাগুলি গো। সে তোমারই গুণে কর্তা, সে তোমারই গুণে। এবারে কাজের কথাটা শুনে নাও, ওসব আলোচনা পরে হবে। এবার একটা সরকারি কাজে তোমার সাহায্য চাই, নইলে আমার আর মান থাকছে না। পুলিশের লোকেরা নিশ্চয়ই জেনেছে এই কাছাকাছি কোথাও একটা জায়গায় একজন মেয়ে আছে। সেই এখানকার সমস্ত খবর কেমন করে যেন পায় আর ওকে সাবধানে চালিয়ে নিয়ে বেড়ায়। সে আচ্ছা জাহাবাজ মেয়ে। ওরা বলছে সে এই পাড়ারই কোনো একটা বিধবা মেয়ে। যেমন করেই হোক তার সন্ধান নিয়ে তার সঙ্গে তোমাকে ভাব করতে হবে, ব্যাস। শেষকালে আমাকেও তোমাদের চরের কাজে লাগাবে? আচ্ছা, তাই হবে। মেয়েকে দিয়ে মেয়ে ধরার কাজে লাগা যাবে, নইলে তোমার মুখ রক্ষা হবে না। আমি এই ভার নিলুম, 2 দিনের মধ্যে সমস্ত রহস্য ভেদ হয়ে যাবে। পরশু হলো শিবরাত্রি। খবর পেয়েছি অনিল ডাকাত সিদ্ধেশ্বরী তলার মন্দিরে জপ তপ করে রাত কাটাবে। তার মানে ওর মধ্যে ভয় ডর কোথাও নেই। এদিকে ও ভারী ধার্মিক কিনা, তাই ওই মেয়েটা থাকবে তার কিরকম একটা তান্ত্রিক মতে স্ত্রী হয়ে। তোমরা পুলিশের লোক আড়ালে আড়ালে থেকো, আমি ধরে দেব।
কিন্তু রাত্রি 1টার আগে কেউ যেও না, তাড়াহুড়ো করলে সব ফসকে যাবে। অমাবস্যার রাত, 1টা বেজেছে। পায়ের জুতো খোলা 2-1টা লোক অন্ধকারে নিঃশব্দে এদিকে ওদিকে বেড়াচ্ছে। বিজয়বাবু মন্দিরের দরজার কাছে। একজন চুপি চুপি তাকে ইশারা করে ডাকলে, আস্তে আস্তে বললে, হুজুর, হুজুর, আরে হুজুর, আরে হ্যাঁ এদিকে, আরে হ্যাঁ, আরে আরে একবার এদিক পানে তাকান না, দূর থেকে। হ্যাঁ হ্যাঁ এদিকে, হ্যাঁ হ্যাঁ আসেন, হ্যাঁ এদিকে আসেন, আসেন আসেন আসেন। হুজুর, হুজুর, বলছি বলছি সেই ঠাকুরুনি কিন্তু আজ মন্দিরের মধ্যে এসেছেন, তাতে কিন্তু বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। তিনি কোনো একজন বিখ্যাত যোগিনী ভৈরবী হবেন। দিনের বেলায় তো কারো চোখে পড়েন না, ওই রাত্রির 1টার পরে শুনেছি নাকি নটরাজের সঙ্গে ওনার নৃত্য। ওই ওই সেদিন ওই ওই একটা লোক দৈবাত দেখে ফেলেছিল, সে বেটা পাগল হয়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। হুজুর, 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 আমরা মন্দিরে গিয়ে কিন্তু ওই ঠাকুরের গায়ে হাত দিতে পারবো না। হ্যাঁ, এমনকি বলে দিচ্ছি, চোখেও কিন্তু দেখতে পারবো না। এ কিন্তু বলে রাখছি, আমরা আমরা বেড়াকে ফিরে যাব ঠিক করেছি। আপনি একাই যা পারেন করবেন। একে একে তারা সবাই চলে গেল, নিঃশব্দ। বিজয়বাবু যত বড় একেলে লোক হন না কেন, তার যে ভয় করছিল না এ কথা বলা যায় না। তার বুক দূর দূর করছে তখন। দরজার কাছ থেকে মেলি গলায় গুনগুন আওয়াজ শোনা যাচ্ছে, ধ্যান নিত্যং মহেশং রজত গিরিনিভম চারুচন্দ্রাবৎসং। বিজয়ের গায়ে কাঁটা দিয়ে উঠতে লাগল। ভাবলেন কি করা যায়। একসময় সাহসে ভর করে দিলেন দরজায় ধাক্কা। ভাঙা দরজা খুলে গেল। ভেতরে একটি মাটির প্রদীপ মিটমিট করে জ্বলছে। দেখলেন শিবলিঙ্গের সামনে তার স্ত্রী জোর হাত করে বসে, আর অনিল একপাশে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে। নিজের স্ত্রীকে দেখে সাহস হলো মনে। বললেন, সধু, অবশেষে অবশেষে তোমারই এই কাজ? হ্যাঁ, আমি সেই মেয়ে যাকে তোমরা এতদিন খুঁজে বেড়াচ্ছ। নিজের পরিচয় দেব বলেই আজ এসেছি এখানে। তুমি তো জানো আমাদের দেশে দৈবাত 2-1জন সত্যিকারের পুরুষ দেখা যায়। তোমাদের একমাত্র চেষ্টা একেবারে নির্জীব করে দিতে আমরা দেশের মেয়েরা যদি এই সব সুসন্তানদের আপ্রাণ প্রাণ দিয়ে রক্ষা না করি, তবে আমাদের নারী ধর্মকে ধিক। তোমার অগোচরে নানা কৌশলে এতদিন এই কাজ করে এসেছি। যার কোনো হুকুম কখনো ঠেলতে পারিনি, সকলের চেয়ে কঠিন আজকের এই হুকুম, এও আমাকে মানতে হবে। এই আমার দেবতাকে আজ তোমার হাতেই ছেড়ে দিয়ে আমি সরে দাঁড়াবো। জানি আমার চেয়ে বড় রক্ষক তার মাথার ওপরে আছেন। 2 দিন পরেই সমাজের সঙ্গে আমার সম্বন্ধ কিরম নিন্দায় ভরে উঠবে তা আমি জানি। এই লাঞ্ছনা আমি মাথায় করে নেব। কখনো মনে করো না চাতুরি করে তোমার স্ত্রীকে বাঁচিয়ে এই মানুষকে আলাদা নালিশে জড়াতে পারবে। আমি চিরদিন তার পিছন পিছন থেকে শাস্তির শেষ পালা পর্যন্ত যাব। তুমি সুখে থেকো, তোমার ভয় নেই। ইচ্ছে করলেই তুমি নূতন সঙ্গিনী পাবে। আর যাই করো, আমাকে দয়া করো না। আমার চেয়ে অনেক বড় যারা, তাদের তুমি তা করনি। সেই নিষ্ঠুরতার অংশ নিয়ে মাথা উঁচু করেই আমি তোমার থেকে বিদায় নেব। প্রাণপণে তোমার সেবা করেছি, ভালোবেসে। প্রাণপণে তোমাকে বঞ্চনা করেছি কর্তব্যবোধে। এই তোমাকে জানিয়ে গেলুম। এর পরে হয়তো আর সময় পাবো না। সদুর কথায় বাধা দিয়ে অনিল বলে উঠল, বিজয়বাবু, আজ আমি ধরা দেব বলে স্থির করে এসেছিলাম। আমার আর কোনো ভাবনা নেই, আমার কাজ শেষ হয়ে গেছে। আপনি সদুর কথা ভরকাবেন না। ও একটি অসাধারণ মেয়ে, জন্মেছে আমাদের দেশে, একেবারে খাপছাড়া সমাজে। খুব ভালো করেই চিনেছি আমি ওকে, আর চিনি বলেই আপনাকে বলছি ও নিষ্কলঙ্ক। যে কঠিন কর্তব্য আমরা মাথায় নিয়ে দাঁড়িয়েছি, সেখানে ভালোবাসার কোনো ফাঁক নেই।
আছে কেবল আপনাকে জলাঞ্জলি দেওয়া। বিশ্ব সংসারের লোক শুধু সম্বন্ধে কিচ্ছু জানবে না। আপনার কোনো ভয় নেই। ওকে নিয়ে আপনি মন্দিরের সুড়ঙ্গ পথ দিয়ে বাড়ি ফিরুন, আর আমি অন্য দিক দিয়ে পুলিশের হাতে এক্ষুনি ধরা দিচ্ছি। আর এই সঙ্গে একটা কথা আপনাদের জানিয়ে রাখি, আমাকে আপনারা বাঁধতে পারবেন না। রবি ঠাকুরের একটা গান আমার কণ্ঠস্থ। আমারে বাঁধবি তোরা, সেই বাঁধন কি তোদের আছে? আমারে বাঁধবি তোরা, নিজে বন্দি হতে সন্ধি করি সবার কাছে। আমি যে বন্দি হতে সন্ধি করি সবার কাছে, আমারে বাঁধবি তোরা। হঠাৎ গেয়ে উঠল বিদেশি গলায়। মন্দিরের ভিত থরথর করে কেঁপে উঠল তার গলার জোরে। অবাক হয়ে গেলেন ইন্সপেক্টর বাবু। এই গান অনেকবার গেয়েছি, আবার গাইব। তারপর চলবো আফগানিস্তানের রাস্তা দিয়ে। যেমন করে হোক পথ করে নেব। আপনাদের সঙ্গে এই আমার কথা রইল। আর 15 দিন পরে খবরের কাগজে বড় বড় অক্ষরে বের হবে, অনিল বিপ্লবী পলাতক। আজ প্রণাম হই। হঠাৎ বিজয়ের হাত কেঁপে উঠল। টর্চটা মাটিতে পড়ে গেল তার হাত থেকে। মুখের ওপরে 2 হাত চেপে বসে পড়লেন। প্রদীপটাও দমকা বাতাসে শেষ হয়ে গেছে আগেই।